তো শোনো বন্ধুরা, এসো আজ তোমাদের একটা গা ছমছম করানো ভয়ের গল্প শোনাই। একটা শাকচুন্নির গল্প, যে ছিল একেবারে পাজির পা ঝাড়া। আর সেই বদমায়ের শাকচুন্নি কি করে তার কৃতকার্যের শাস্তি পেল, সেটা নিয়েই এই গল্প। তবে বাপু, আগেই বলে রাখি, তোমরা আবার গল্পটা শুনে খুব ভয় পাবে না তো। একটু একটু ভয় পেতেই পারো, কিন্তু খুব ভয় পেও না যেন। সবাই ভালো থেকো, আর আমাদের ব্রহ্মদত্তের সাথে থেকো, কেমন? চলো এবার শুরু করি গল্পটা। বুঝলে বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটা বলবো সেটা একটা বদমায়ের শাঁকচুন্নির। তোমরা ভাবতে পারবে না সেই শাঁকচুন্নি কীরকম শয়তান ছিল। সে সারাদিন আত্মগোপন করে একটা তাল গাছের ওপর বসে থাকত। আর সেই তাল গাছটা ছিল এক দিঘির পাড়ে, আর তার পাড় দিয়েই ছিল গ্রামের পায়ে চলা পথ। হেঁটে কিংবা বড় জোর সাইকেল চালিয়ে সেই পথে যাতায়াত করা যেত, কিন্তু শাঁকচুন্নির ভয়ে কেউই বড় একটা সেই পথে পা বাড়াতো না। তবে কেউ যদি একান্ত ভুল করে অথবা না জেনে ওই পথে চলে আসতো, তবে তার আর রক্ষে ছিল না। সেই শাঁকচুন্নি ঝপ করে নেমে আসতো সেই পথচারীর সামনে, তারপর তার ঘাড় মোটকে তার রক্ত চুষে খেত সেই শয়তানটা। আর ভালো লাগে না বাবা, সারাদিন এই তাল গাছের বকডালে চেপে বসে থাকতে কারো কি মন চায়? এদিকে উপায়ও নেই। এর আগে যতবারই লোকালয়ে গিয়ে মানুষের সাথে ভাবপিরিত জমাবার চেষ্টা করেছিলাম, ততবারই বড্ড টাকাল হতে হয়েছিল। গ্রামের শয়তান লোকগুলো ওঝা, গুণী, তান্ত্রিক কাউকে রাখতে বাদ রাখেনি। তারপর শেষমেশ কিনা আমাকে তাল গাছের মাথায় বসে থাকতে বাধ্য করে। তাই আমিও ঠিক করে নিয়েছি, এই পথে আর যে যে আসবে কারোর নিস্তার নেই। আমাকে যেমন লোকালয়ে ওরা থাকতে দেয়নি, তেমন আমিও ওদের কাউকে শান্তিতে থাকতে দেব না। এই পথে যে আসবে, সে যদি পথ ভুল করে আসে, তাহলেও ঠিক তার ঘাড় মটকাবোই মটকাবো। বুঝলে তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভয়ঙ্কর শাঁকচুন্নির গল্পই বলবো। এমনি বদমাইশ ছিল সেই শাঁকচুন্নি যে আর বলার নয়। পলাশপুরের জমিদার বাড়ির লাগোয়া যে বিরাট বড় আমবাগান, সেই আমবাগানের একেবারে দক্ষিণ প্রান্তেই আছে এক মস্ত দিঘি। আর সেই দিঘিতে এক সময় নাকি রাজহাঁস চড়ত, কিন্তু এখন আর সেই দিন নেই। বহু দিনের রক্ষণাবেক্ষণের অভাবে সেই দিঘি এখন অনেকটাই কচুরিপানার গ্রাসে। আর যেটুকু জল আছে তাতেও বড় জোর কিছু শোল মাছ আর কই মাছ ভিন্ন আর কিছু নেই। তবে সেই দিঘির এক পাশেই আছে দুই মস্ত তাল গাছ। সে তাল গাছের বয়স কত তা অবশ্যই পলাশপুরের কেউ মনে করতে পারে না, কিন্তু আজ সেই তাল গাছ দুটি এই শাঁকচুন্নির বসবাসের জায়গা। এমনিতে এদিকে খুব একটা লোকজন আসে না, তাই শাঁকচুন্নিকে বিরক্ত করার কেউ নেই। তবে যদি কেউ এসে পড়ে,
তবে সে কিন্তু শাঁকচুন্নির আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে পারে না। এই তো আজই যেমন হাট করে বাড়ি ফিরতে রতনের বেজায় রাত হয়ে গেছে। সেই নতুন বাজার পেরিয়ে গঞ্জের মাঠে প্রতি শনিবার দুপুরে হাট বসে, আর রতনও ওদের বাড়ির চালে হওয়া বেশ কয়েকটা নধর চাল কুমড়া নিয়ে গিয়েছিল হাটে। তা বিক্রিবাট্টা মন্দ না হলেও ফেরার পথে নৌকোতে কী যেন একটা গড়বড় হওয়ায় নৌকো ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল। তারপর এপারে এসে আরও প্রায় মাইল 5 রাস্তা সাইকেল চালিয়ে তবে রতনের বাড়ি। এদিকে নৌকো পাড়ে ভিড়তে না ভিড়তেই ঘড়িতে প্রায় রাত তখন 8:30। এরপরে আবার সাইকেল চালিয়ে বাড়ি যেতে অনেক রাত হবে ভেবে রতন কি করবে কিছুই বুঝতে না পেরে চুপ করে নদীর ঘাটে বসে থাকে। কিরে রতন, এরকম চুপ করে বসে আছিস কেন? না রে মদন, আজ তো একই শনিবার, তার উপর অনেক রাত হয়ে গেছে। আমার ওই পথ দিয়ে যেতে কেমন যেন ভয় ভয় করছে। কি যে বলিস না, এতে আবার ভয় পাওয়ার কি আছে? আর তাছাড়া দুজন আছি তো, সা করে প্যাডেল চালিয়ে ঠিক চলে যাব। না রে মদন, তাও আমার কেমন যেন ভয় ভয় করছে। আমি বলি কি, এই নদীর পাড় থেকে একটু এগিয়েই আমার এক বুড়ি পিসির বাড়ি আছে। চল আজ রাতটা বরুণ আমরা সেখানে কাটিয়ে কাল ভোরের আলো ফোটার সাথে সাথেই গ্রামের দিকে রওনা হব। তুই কি খেপেছিস নাকি? এত ভয় পেলে চলবে? আরে কিচ্ছু হবে না। তবে চল এক কাজ করি, আমরা বরং জমিদারের বাগানের পাশের রাস্তাটা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাই। অনেক কম সময়ে আমরা বাড়ি পৌঁছে যাব। ওরে বাবা, না না, ওই পথে তো আমি যাবই না। তোর মনে নেই ওই জমিদারদের পুরনো দিঘির পাশে তাল গাছে এক শাকচুন্নি থাকে? তুই এইসব কথা বিশ্বাস করিস নাকি? আমি তোকে বলছি ওখানে শাকচুন্নি টুন্নি কিছুই নেই। ওসব লোকের মন গড়া মিথ্যে কথা। আমি তো ওখানে রাত্রিবেলা কতদিন গেছি। কই, আমি তো কিছু বুঝতে পারিনি। তুই নিজে ওই রাস্তা দিয়ে রাত্রেবেলা সাইকেল চালিয়ে গেছিস? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি ওই রাস্তাতে বহুবার রাত্রিবেলা সাইকেল চালিয়ে গেছি। আমি তোকে হলফ করে বলতে পারি ওই রাস্তায় কোনো শাকচুন্নি নেই। সব লোকের মন গড়া কথা। তুই সত্যি বলছিস তো মদন? আমার কিন্তু মনে হলো। এদিকে মদন আর রতনের এই কথোপকথন তাল গাছের মাথায় বসে শাঁকচুন্নি ঠিক শুনতে পায়। আর মদনের কথা শুনে শাঁকচুন্নি তো রেগে বেজায় খাপ্পা। এটা বলে কিনা আমি নেই, আজ তোর দেখাচ্ছি মজা। আজ তুই রাস্তা দিয়ে আয়, তোর ঘর যদি না মটকেছি তবে আমার নাম শ্রী ললিতামালা শাকচুন্নি নয়, এই আমি বলে দিলাম। এদিকে মদনের কাছে প্রতিশ্রুতি পেয়ে রতনও মনে মনে ঠিক করে, সত্যিই তো, যদি ওই পথের শাঁকচুন্নি বলে সত্যি কেউ না থাকে তবে মিছিমিছি ওর ভয়ে অতটা রাস্তা ঘুরে গ্রামে যাবার কোনো মানে হয় না। এই পথে গেলে অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দুটো খেয়ে ঘুমিয়ে পড়তে পারবে। তবে তাই চল রে মদন, জমিদার বাড়ির পাশের রাস্তা দিয়েই যাই। তবে তোর কথা বিশ্বাস আমি করছি, কিন্তু পুরোটা যেন ভরসা করতে পারছি না রে। তবে কি গ্রামের এত লোক সবাই ভুল কথা বলে? একমাত্র তুই বলছিস ওই রাস্তায় নাকি শাকচুন্নি নেই। না রে রতন, আসলে তা নয়। গ্রামের সবাই বলে বলে আমাদের সকলের মনে ভয়টা একেবারে গেঁথে দিয়েছে। সেই জন্য কেউ আর পরখ করে দেখতে যায় না ওখানে সত্যি শাকচুন্নি আছে কি নেই। কিন্তু আমি যেহেতু ওই সমস্ত মিথ্যে ছেলে ফেলানোর কথায় বিশ্বাস করি না, তাই নিজে আমি ওই রাস্তাতে যাতায়াত শুরু করি। আর তার জন্যই তো আমি জানি ওখানে ওরকম কিছুই নেই যাতে আমরা ভয় পেতে পারি। মদনের কথা শুনে এবার বেশ বিশ্বাসযোগ্য মনে হয় রতনের। কথাটা মদন ঠিকই বলেছে। গ্রামের সবাই যেন কোনো কিছু যুক্তি বুদ্ধি ছাড়াই শুধুমুধু ভয় পায়, আর সেই কারণেই
দ্বিতীয়বার আর না ভেবে রতন ঠিক করে মদনের সঙ্গে জমিদার বাড়ির রাস্তা দিয়েই আসবে। দুপা সাইকেল চালিয়ে বাঁদিকের রাস্তায় বাঁক নেয় ওরা দুজনে, আর রাস্তায় বাঁক নিয়েই দুজনে সজোরে সাইকেলে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ে। ওদের সামনে এক মূর্তিমান বিভীষিকা দাঁড়িয়ে। কে তোমরা? কি ব্যাপার? এত রাতে এই পথে তোমরা কেন এসেছো? তোমরা জানো না এই পথে এত রাতে আসা মানা? রতন তখন চোখ ছানা বড়া করে দেখে ওদের ঠিক সামনে এক প্রায় 6 ফুট লম্বা দীর্ঘদেহী আলখাল্লা পরিহিত সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়ে। তার গলায় কত রুদ্রাক্ষের মালা, সাদা চুল প্রায় পিঠ অবধি ছড়ানো, আর বয়স নয় করে 70-75-এর কম তো নয়ই। সন্ন্যাসী ঠাকুরকে দেখে রতনের প্রায় নাড়ি ছেড়ে দেওয়ার অবস্থা। ও শুধু তাকিয়ে দেখে মদনের দিকে। আমরা হাটে গেছিলাম, নৌকায় ফিরতে দেরি হয়ে গেল, তাই এই শর্টকাট পথে গ্রামে ফিরছি। সে ঠিক আছে, কিন্তু এত রাতে এই পথে কেন এসেছো? জানো না রাতে এই পথে আসা বারণ আছে? দেখুন, এই সমস্ত গল্প আমরা বিশ্বাস করি না। এই পথে গেলে অনেকটা শর্টকাট হবে, তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, সেই জন্য এই পথে এসেছি। কিন্তু কিন্তু বেঁচে থাকলে তবে তো বাড়ি পৌঁছাতে পারবে, তাই নয় কি? আর দিঘির পাড়ে তাল গাছের উপর থেকে যদি শাকচুন্নি রাস্তায় নেমে এসে তোমাদের ঘাড় মুটকে দেয়, তবে আর বাড়ি পৌঁছানোর কথা আসছে কোথা থেকে? দেখুন, আমাদের মিছিমিছি ভয় দেখিয়ে বাড়ি ফিরতে আরও দেরি করিয়ে দেবেন না। আমাদের পথ ছাড়ুন, আমাদের যেতে দিন। মদনের কথা শুনে সেই কাপালিক চুপ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তোমরা যেতে চাইছো যখন যাও, তবে মাথায় রেখো পথে যদি কোনো বিপদ হয় তবে যেন বলো না যে কেউ তোমাদের সাবধান করেনি। কাপালিকের এই শেষ কয়েকটা কথায় রতনের মনের ভেতরটা কেমন যেন ভয়ে সংকুচিত হয়ে যায়। যদি কোনো ভয়ের কারণ থাকেও, তবে তো এই সন্ন্যাসী ঠাকুর ওদের সাবধানই করছেন। তাই কাঁপা গলায় রতন মদনকে বলে, ছাড় না রে ভাই মদন, খানিক দেরি হবে হোক, আমরা বরং বড় রাস্তা দিয়ে ঘুরেই যাই। কি আর দরকার বল তো জীবনের ঝুঁকি নিয়ে? চুপ কর তো রতন, তুই এই লোকটার কথায় বিশ্বাস করিস না। আমার সাথে সাথে আয়, আমি তোকে বলছি কিচ্ছু হবে না। রতন আর কোনো কথা বাড়ায় না, মদনের সঙ্গে রওনা দেয় জমিদার বাড়ির পাশের রাস্তা দিয়ে। তবে ওর যেন কিছুতেই মনটা সায় দিচ্ছে না। মনের ভেতর থেকে কে যেন বলছে, ওই কাপালিকের কথা শুনলেই বোধহয় ভালো হতো। তাই রতন আবারও কান খাড়া করে শোনে। সেই কাপালিক তখনও বলে চলেছেন, ওই পথে যাচ্ছ যাও, কিন্তু কিন্তু গ্রামে পৌঁছাতে পারবে নাকি কোনো নিশ্চয়তা নেই, কথাটা যেন মাথায় থাকে। ওর কথায় কান দিস না রতন, তাড়াতাড়ি চল, ও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। রতন বুঝতে পারে সেই কাপালিকের কথা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে, আর ওরা ততক্ষণে বেশ খানিকটা পথ এগিয়েও এসেছে, তাই আর পিছনের সুযোগ নেই। সামনে রাতের অন্ধকারেও জমিদার বাড়ির দিঘির জলে আবছা আলো পড়ে চিকচিক করতে দেখা যায়। আর ওদিকে শাকচুন্নি তো বেজায় খুশি, তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, আরে বাবা, খেতে পাই না আজ একদম দুটো কচি ছেলে এই পথেই আসছে। কতদিন পরে একটু পেট ভরে মানুষের মাংস খাবো। এই পথে মানুষ আসতে দেখেই যেন খিদেটা কয়েক গুণ বেড়ে গেল। মদন, আমার মনে হচ্ছে ওই সন্ন্যাসীর কথা না শুনে আমরা ভুলই করলাম রে।
কিছু হবে না, আমার সাথে আয়। মদন কথাটা বলার সাথে সাথেই একটা আধ খাওয়া তাল কেউ যেন সজোরে ছুঁড়ে মারে মদনের মাথা লক্ষ্য করে, আর সেটা উড়ে এসে মদনের মাথায় লাগতেই ও হুড়মুড় করে সাইকেল সমেত পড়ে যায় রাস্তার উপরেই। বাবা গো! কিরে মদন, কি হলো তোর? পড়ে গেলি কেন? ও কিছু নয়, অন্ধকার রাস্তায় মনে হয় পাথর পড়েছে সামনের জায়গায়, তাই টাল সামলাতে না পেরে পড়ে গেছি। তুই সত্যি বলছিস তো মদন? আমার কিন্তু মনে হলো। কি মনে হয়েছে তোর, ভীতু কোথাকার? সেই রকম সাহেবের বহর নিয়ে তুই আমার বন্ধু হোস কি করে বলতো? কাল থেকে আমার সাথে মিশবি না, এই সাপ বলে দিলাম। আরে মদন, রাগ করছিস কেন? আমরা তো সেই ছোটবেলার বন্ধু, বল, রাগ করলে হয়? তাহলে আমার সাথে চল, একদম ভীতু ভীতু কথা বলবি না, এই বলে দিচ্ছি। তাহলে শাকচুন্নির কথা জানি না, আমি নিজেই তোকে গাঁটটা মারবো, এই বলে দিলাম। তবে রে, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। তোদের এবার গর্তের মধ্যে ফেলে মারবো। এই না বলে সেই শাঁকচুন্নি তার জাদু মন্ত্র দিয়ে সামনের রাস্তায় একটা ইয়া বড় গর্ত খুলে ফেলল, আর মদন আগ বাড়িয়ে এগিয়ে যেতে গিয়ে সোজা সেই গর্তের মধ্যে চিৎপটাং। বাবা গো, বাঁচাও গো, পড়ে গেলাম গো, মরে গেলাম। কিরে মদন, তুই এখনো বলবি এই পথে কোনো ভূত নেই? এমন সময় রতন দেখতে পায় সেই তাল গাছ থেকে লম্বা লম্বা পা ফেলে একটা শাঁকচুন্নি নেমে আসে রাস্তায়। তারপর তার লম্বা লম্বা নখওয়ালা হাত দিয়ে এগিয়ে আসতে থাকে মদনের দিকে, আর মদন তখন পরিত্রাহী চিৎকার করছে। বাঁচাও গো, কে আছো? আমাকে বাঁচাও, এই রতন, তুই আমাকে বাঁচা, বাঁচা। এদিকে রতন আর কি করে, ভয়ে তখন ওর হাত পা পেটে সেঁধিয়ে যাবার জোগাড়। কোনো মতে ওর নিজের সব শক্তি সঞ্চয় করে ছুট দিতে যায় উল্টো দিকে। আর যেই না ও ছোটা শুরু করেছে, অমনি কেউ একজন ওর হাতটা সজোরে খামচে ধরে। এ কি করেছো তুমি? তুমি কেমন বন্ধু? তোমার একজন বন্ধু বিপদে পড়ে আছে, তুমি নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছ। আমি কি করব? ওকে তো আমি বারণ করেছিলাম এই পথে না আসতে। তুমিও বারণ করেছিলে, বলো করনি? ও কারো কথা শোনেনি, তাহলে এখন আর কি করতে পারি বলো? সে যাই হোক, তোমার বন্ধু তোমার কথা শোনেনি বলে তুমি তাকে একা বিপদে ফেলে পালাবে? তাকে একটিবারও বাঁচানোর চেষ্টা করবে না? এত নিচু মনের মানুষ তুমি! ছি ছি! তোমার যদি মনে হয় তুমি ওকে বাঁচাও। সেটা সম্ভব নয়। আমি আগেই তোমাদের বলেছিলাম এই পথে গেলে যদি বিপদের মুখে পড়ো, তোমাদের সেই বিপদ থেকে বের করার পথ আমাকেই খুঁজতে হবে। আমি বড় জোর তোমাদের বিপদ থেকে উদ্ধারের পথ বাদলে দিতে পারি মাত্র, কিন্তু মনে রেখো তোমার বন্ধুকে তোমাকেই বাঁচাতে হবে। আর সেটা করতে গিয়ে যদি আমি নিজেই মরে যাই? মরবে না, আমি তো আছি, আমি তোমাদের রক্ষা করব, কিন্তু মাথায় রেখো তোমার বন্ধু মদনকে তোমাকেই বাঁচাতে হবে রতন। ঠিক আছে, তবে আমাকে বলো কি করতে হবে। দেখো, আবার ভয় পেয়ে পিছিয়ে আসবে না তো? না, ভয় পাবো না, কিছুতেই ভয় পাবো না। আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। তবে শোনো, এখন শাকচুন্নি ওর তাল গাছ থেকে নেমে মদনকে ধরতে গেছে। তুমি সেই সুযোগে তাল গাছে উঠে কয়েকটা তাল পেরে নিয়ে শাকচুন্নিকে ছুঁড়ে মারতে থাকো। আর যেই না শাকচুন্নি তোমার বন্ধুকে ছেড়ে তোমার দিকে তেড়ে আসবে, অমনি তুমি ওকে বন্দি করে নেবে, বুঝতে পেরেছো? বন্দি করে নেব? মানে কি করে বন্দি করব? না বাবা, আমি সেসব পারবো না। আমি তোমাকে একটা কুমণ্ডলী দেব, সেই কুমণ্ডলীর মধ্যে মন্ত্রপুত জল থাকবে। যেই না শাকচুন্নি তোমার দিকে তেড়ে আসবে, তেমনি তুমি ওই মন্ত্রপুত জল ওর গায়ের দিকে ছুঁড়ে মারবে। তার তখনই দেখবে কেল্লা ফতে, শাকচুন্নি আপনি থেকেই মন্ত্র বলে তোমার কুমণ্ডলীর মধ্যে বন্দি হয়ে পড়বে। কি পারবে তো? সে পারবো, কিন্তু তাও কেমন যেন ভয় করছে। যদি আমার সেই জল ছিটিয়ে দেওয়ার আগেই সেই শাকচুন্নি আমাকে ধরে ফেলে? ভীতু হদ্দা কোথাকার! তোমার মতো কাপুরুষ বন্ধু মদনের থাকলে শাকচুন্নির হাতেই মরা উচিত ওর। কাপালিকের এই কথাটা
যেন ম্যাজিকের মতো কাজ করলো রতনের মনে। সে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলল, কি বললে? আমি কাপুরুষ? তা নয় তো কি, ভীতু কাপুরুষ সাথে স্বার্থপর। ঠিক আছে, তুমি আমাকে তোমার সেই মন্ত্রপুত কমণ্ডল দাও, আমি প্রমাণ করেই ছাড়বো তুমি যেরকম ভাবছো আমি সেরকম নই। এই কথা শুনে সেই কাপালিক রক্ত জল ভরা কমণ্ডলু রতনের দিকে এগিয়ে ধরল। আর রতন সেটা হাতে নিয়ে মেরুদণ্ড সোজা করে এগিয়ে গেল সেই তাল গাছের দিকে। এদিকে শাঁকচুন্নি তখন মদনের ঘাড় এই মটকাতে যায় আর কি। কি আনন্দ! আজ দুটো নধর মানুষ পেয়েছি। আগে এই ছেলেটাকে ঘাড় মটকে খায়, তারপর অন্যটাকে ধরবো। কি আনন্দ! কি আনন্দ! মানুষের মাংসের কথা মাথায় আসতেই আমার তো জিভে জল এসে গেল একেবারে। ওদিকে ততক্ষণে রতন চড়ে বসেছে তাল গাছের মাথায়, আর একটার পর একটা তাল ছিঁড়ে সে সজোরে ছুঁড়ে মারতে শুরু করে তাল গাছের নিচে থাকা শাঁকচুন্নির মাথায়। আর সেই তালের বাড়ি খেয়ে মা গো বাবা গো করে চিৎকার করে ওঠে সেই শাঁকচুন্নি। কে রে আমার তাল গাছ থেকে তাল পেড়ে আমাকেই ছুঁড়ে মারছিস? তোর সাহস তো মন্দ নয়। দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। ওই ছেলেটা তো গর্তে পড়েই আছে, আগে বরং তোরই ঘাড় মটকাই, তারপরে না হয় ওটাকে খাবো। এত সোজা? ঘাড় মটকাবো বললেই যেন ঘাড় মটকানো যায়। তবে দেখোই না কেন চেষ্টা করে। ঠিক আছে, তবে তাই হোক। এই না বলে সেই শাঁকচুন্নি মদনকে ছেড়ে রতনের দিকে তেড়ে আসে। আরে ঠিক এটাই ওই কাপালিক আর রতন মিলে প্ল্যান করেছিল। আর যেই না সেই শাঁকচুন্নি রতনের দিকে তেড়ে আসতে গেল, অমনি রতন সেই কমণ্ডলু থেকে খানিকটা জল নিয়ে ছিটিয়ে দিল শাঁকচুন্নির গায়ে। আর অমনি সেই জলের স্পর্শ পাওয়া মাত্রই সেই শাঁকচুন্নি বাবা গো মা গো করে চিৎকার করতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমার সারা গা জ্বলে যাচ্ছে, আমাকে যেতে দাও। আমি আর কোনোদিন কাউকে কষ্ট দেব না, কারণ ঘাড় মটকাবো না। আমাকে যেতে দাও, আমার প্রাণ ভিক্ষা দাও। না, তোমার কথায় কোনো বিশ্বাস নেই শাকচুন্নি। তুমি এর আগেও অনেকবার এভাবেই ক্ষমা চেয়েছো, আর আমি তোমায় বিশ্বাস করে প্রাণ ভিক্ষা দিয়েছি, কিন্তু পরে তুমি সুযোগ বুঝে আমারই ঘাড় মুটকেছো, আমাকে হত্যা করেছো। তাই রতন, ওর কথায় একদম বিশ্বাস করো না, ও একটা বিশ্বাসঘাতক। তোমাকে আমি যেরকম বলেছি তুমি সেই রকমই করো, কুমণ্ডলীর মধ্যে ওকে বন্দি করে নাও, ওর কথায় একদম বিশ্বাস করো না। রতনও সেই কাপালিকের কথা শুনে সেই কমণ্ডলুর মধ্যে বন্দি করে ফেলে সেই শাঁকচুন্নিকে। আর শাঁকচুন্নি তার ভিতর থেকে চিৎকার করতে থাকে। আর রতন তারপর সেই কাপালিকের কথা মতো একটা মন্ত্রপুত কলাপাতা দিয়ে তখনই সেই কমণ্ডলুর মুখটা মুড়ে ফেলে, যাতে করে সেই শাঁকচুন্নি আর কখনো ওই কমণ্ডলুর বাইরে বের হয়ে আসতে না পারে। এই, আমাকে ছেড়ে দে বলছি। আমি কথা দিচ্ছি, আর আমি কোনোদিন কারোর ঘাড় মটকাবো না, কাউকে মেরে তার রক্ত চুষে খাবো না। ওর কথায় একদম বিশ্বাস করো না রতন। শাকচুন্নি এইভাবেই মিথ্যে কথা বলে সবাইকে বোকা বানায়। তুমি ওই মুখ বন্ধ করা কুমণ্ডলী দিঘির মধ্যে ছুঁড়ে ফেলো, তাহলেই শাকচুন্নি আর কোনোদিনও বাইরে আসতে পারবে না। রতন কাপালিকের কথা মতো তাই করে। ওই দিঘির জলে ছুঁড়ে ফেলে দেয় সেই মুখ বন্ধ করা কমণ্ডলু। আর সেই শয়তান শাঁকচুন্নিও চিরতরে আটকা পড়ে যায়
ওই কমণ্ডলুর মধ্যে। বুঝলে বন্ধুরা, এইভাবেই প্রতাপগড়ের সেই শাঁকচুন্নির ভয় থেকে মুক্ত হয় সকলে। তাহলে একটা ব্যাপার তোমরা বুঝতে পারলে তো, কোনো কাজেই আমাদের ভয় পেয়ে পিছিয়ে যাওয়া উচিত নয়। দেখো, প্রথম থেকেই সাহসী আর ডাকাবুকো ছিল মদন, আর উল্টো দিকে রতন ছিল ভীতু। কিন্তু দেখো বন্ধুরা, শেষমেশ সেই শাঁকচুন্নি কিন্তু শায়েস্তা হলো সেই রতনেরই হাত ধরে। আসলে কাপালিক তাকে সঠিক সময়ে সাহস জুগিয়েছিল বলেই এটা সম্ভব হতে পারল, তাই না? তাই তোমরাও কখনো কোনো কাজে ভয় পেয়ে পিছিয়ে যাবে না। দেখবে, সাহস করে এগিয়ে গেলে ঠিক সাফল্য পাবে। তবে আজ এই পর্যন্তই থাক বন্ধুরা, আবার একদিন আসবো তোমাদের জন্য অন্য আর একটা মজার গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।